1346 খ্রিস্টাব্দ এক আরবি পর্যটক ভারতবর্ষ ভ্রমণ করতে এসে পৌঁছালেন বাংলার অজানা এক জনপদে। তিনি দেখলেন নদীমাতৃক এক স্বপ্নলোক। নৌকায় চলছে বাণিজ্য, শহর জুড়ে কারিগরদের ব্যস্ততা, আর রাজপথে গড়ে যাচ্ছে রাজকীয় হাতির বহর। শাসকের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি তার অভিজ্ঞতা লিখে রাখলেন ইতিহাসের পাতায়। তিনি আর কেউ নন, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পর্যটক ইবনে বতুতা। কিন্তু প্রশ্ন হলো, আজ আমরা যে বাংলায় বাস করি, এটি কি সেই বাংলারই উত্তরসূরি? সময় কি শুধু এগিয়েছে নাকি হারিয়ে গেছে আমাদের স্বর্ণযুগ? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 700 বছর আগের বাংলায়, যেখানে ইবনে বতুতা এসেছিলেন, আর জানব কিভাবে সেই স্বপ্নময় জনপদ একদিন ধ্বংসস্তূপে পরিণত হলো। আর এই পুরো ভিডিও জুড়ে আমি তরিকুল থাকবো আপনাদের সাথে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। চ্যাপ্টার 1, ইবনে বতুতা কে ছিলেন? ইবনে বতুতা ছিলেন এক বিস্ময়কর পর্যটক, যিনি প্রায় 1,40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, যা তার সময় যে কোনো পর্যটকের চেয়ে অনেক বেশি। জন্ম 1304 সালে তানজিয়ার, মরক্কোতে। 21 বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি মক্কা রওনা হন। তারপর 30 বছর ধরে তিনি ভ্রমণ করেছেন উত্তর ও পশ্চিম আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পারস্য, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীন পর্যন্ত। তার ভ্রমণ কাহিনী সংকলিত হয়েছে একটি বিখ্যাত গ্রন্থে, রিহলা। এটি মধ্যযুগীয় বিশ্বের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক অমূল্য দলিল। চ্যাপ্টার 2, ইবনে বতুতার বাংলায় আগমন। ইবনে বতুতা ভারতবর্ষে আসেন 1333 সালে দিল্লিতে সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমন্ত্রণে। তিনি প্রায় 8 বছর দিল্লিতে অবস্থান করেন, বিচারপতি অর্থাৎ কাজী হিসেবে কাজও করেন। 1342 খ্রিস্টাব্দে দিল্লি থেকে চীন যাত্রার পথে তিনি মালদ্বীপ, শ্রীলঙ্কা হয়ে 1346 সালে বাংলায় প্রবেশ করেন। তিনি নদীপথে সোনারগাঁও ও গৌড়ের দিকে এগিয়ে যান। তার লেখায় আছে, বাংলায় প্রবেশ করার পর মনে হলো আমি যেন এক স্বপ্নের জগতে এসেছি। চ্যাপ্টার 3, বাংলার রাজনীতি ও অর্থনীতি। ইবনে বতুতা যখন বাংলায় আসেন, তখন এখানে শাসন করছিলেন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। তিনি দিল্লির অন্তর্ভুক্ত হলেও বাস্তবে ছিলেন স্বাধীন শাসক। রাজধানী ছিল সোনারগাঁও এবং গৌড়। রাজবাজারে পাওয়া যেত চীন, আরব, পারস্য ও মালদ্বীপ থেকে আনা বিলাসবহুল পণ্য। বাংলা তখন প্রধান রপ্তানি পণ্য ছিল মসলিন, চামড়া ও চর্মজাত পণ্য এবং সুগন্ধি কাঠ ও মশলা। চ্যাপ্টার 4, বাংলা সমাজ ও সংস্কৃতি। ইবনে বতুতা দেখেছেন এক মিলিত সংস্কৃতির দেশ, যেখানে ছিল ধর্মীয় সহনশীলতা, শিল্পের চর্চা আর এক অভাবনীয় আতিথেয়তা। সোনারগাঁওর কারিগররা তৈরি করতেন বিখ্যাত মসলিন, যা ইউরোপ পর্যন্ত রপ্তানি হতো। বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে তখন বেশ শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। সুফি সাধকরা ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা রাখেন, যেমন হযরত শাহজালাল এবং শাহ মখদুম রূপোশ। চ্যাপ্টার 5, বাংলা শাসন ও আইন ব্যবস্থা। যদিও বাংলা তখন দিল্লি সালতানাতের অংশ, তবুও এখানে ছিল এক সুসংগঠিত স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থা। প্রশাসনিক কাঠামো, সুলতান ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ, ওয়ালি ছিলেন যার মানে হলো প্রদেশ শাসক, কোতায়েল ছিলেন যার মানে হলো শহরের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমিন ছিলেন যার মানে হলো রাজস্ব আদায়কারী। আইন ও বিচার ব্যবস্থা, মুসলমানদের জন্য ইসলামী শরিয়া আইন ছিল, হিন্দু ও বৌদ্ধদের জন্য ছিল আলাদা আলাদা ব্যক্তিগত আইন। কাজী অর্থাৎ প্রধান বিচারক মামলার শুনানি করতেন। ফৌজদারি অপরাধে ছিল কঠোর শাস্তি, যেমন চুরি করলে হাত কাটা বা নির্বাসন। ইবনে বতুতা লিখেছেন, বাংলার শাসকরা কঠোর হলেও ন্যায়পরায়ণ ছিল এবং সাধারণ মানুষ ন্যায় বিচার পেত। চ্যাপ্টার 6, ইবনে বতুতা যে বাংলাকে দেখেছিলেন তা আজ কোথায়?
700 বছর আগের এক ভিনদেশি পর্যটক আমাদের নিয়ে লিখে গেছেন বিস্ময় আর শ্রদ্ধায় ভরা এক গল্প, আর আজ আমরা নিজেদেরই সেই গল্প ভুলে গেছি। ইবনে বতুতা চোখে বাংলা মানে ছিল সমৃদ্ধ নগর, সুব্যবস্থাপনা, নৈতিকতা আর সৌন্দর্য। আজ আমরা সেই বাংলার নাম শুনলেই শুনতে পাই ধ্বংস, অবহেলা আর বিস্মৃতির কাহিনী। একসময় সেই নগরগুলো গড়ে উঠেছিল জ্ঞানের ভিত্তিতে, আর সেখানে হয়তো দোকানপাট হয়েছে, কেউ হয়তো জানেই না নিচে শুয়ে আছে একসময়ের রাজপ্রাসাদ। আসলে আমাদের সন্তানরা জানেই না মুসলিম কী জিনিস ছিল। তারা জানে না যে পানাম কোনো পানশালা নয়, বরং এটা একটা ইতিহাসের শহর, যেখানে একসময় আন্তর্জাতিক বণিকেরা ব্যবসা করতে আসতো, সেখানে আজ পর্যটকেরাও হাঁটতে ভয় পায় ভাঙা রাস্তা, ধ্বংসপ্রায় স্থাপনার কারণে। এটাই কি সেই বাংলা? একসময় আমরা কি ছিলাম ঐতিহ্যের ধারক, আজ আমরা কেবল দর্শক? এটা কি হওয়ার কথা ছিল? আমরা শুধু ইতিহাস দেখি, সংরক্ষণ করতে আমরা জানি না। আক্ষেপ করি কিন্তু উদ্বেগ নেই না। আমরা চাই আধুনিকতা, কিন্তু ভুলে যাই আধুনিকতা মানে শিকড় কাটার নাম নয়, উপসংহার। ইতিহাস শুধু পেছনে গল্প নয়, এটি একটি আয়না যা দেখায় আমরা কি ছিলাম আর এখন কোথায় দাঁড়িয়ে আছি। ইবনে বতুতা যে বাংলায় পা রেখেছিলেন, সে বাংলা ছিল আতিথেয়তার জন্য বিখ্যাত, শিল্পে সমৃদ্ধ এবং ধর্মীয় সহনশীলতায় অনন্য। তার চোখে আমরা ছিলাম এক সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী জাতি। তাহলে আজ কেন আমরা তার বিপরীতে এক বাস্তবতায় বাস করি? বলতে পারবেন আপনি এটা? হয়তো আমরা সেই ইতিহাসকে সংরক্ষণ করতে পারিনি, হয়তো আমরা আধুনিকতার নামে হারিয়ে ফেলছি নিজেদের শিকড়। তবে আশা কিন্তু এখনও আছে, কারণ ইতিহাস কখনো নিঃশেষ হয় না যদি তার থেকে শিক্ষা নেওয়া যায়। আমরা চাইলে পারি আমাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে, নতুন প্রজন্মকে ইতিহাস শেখাতে, প্রত্নতত্ত্ব, সাংস্কৃতিক স্থানগুলো রক্ষা করতে। পানামনগর, গৌড়, মহাস্থানগড় এসব কেবল পর্যটন নয়, এগুলো আমাদের আত্মপরিচয়। ডক্টর মোহাম্মদ এনামুল হক একটা কথা বলে গিয়েছিলেন, যে জাতি নিজের ইতিহাস জানে না, সে জাতি ভবিষ্যৎ গড়তেও পারে না। সবশেষে একটা কথাই বলবো, ইতিহাস আমাদের গর্ব আর ঐতিহ্য আমাদের পরিচয়। এই পরিচয়কে হারাতে দিয়েন না, কারণ আমরা শুধু একখণ্ড ভূখণ্ড নই, আমরা সেই বাংলা যাকে একদিন দেখে বিস্মিত হয়েছিল গোটা বিশ্ব। আসেন নতুন প্রজন্মকে সেই গল্প শোনাই আমরা, যে গল্প ছিল গৌরব, শ্রদ্ধা আর হারিয়ে যাওয়া এক বাংলা। তো ভিডিওটি কেমন লাগলো সবার? আশা করি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আপনার এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাতে পারেন। মনে রাখবেন সবসময় একটা কথা, ইতিহাস কখনো মুছে যায় না। ইতিহাস লিখতে হয় আপনার, আমার, আমাদের সকলে। ইতিহাসকে সম্মান করতে শিখুন, ইতিহাসকে আঁকড়ে বাঁচতে শিখুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।